রাজ্যের 4 বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে আর এই ফল প্রকাশের পর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলায় বিরোধীদের অবস্থা অর্থাৎ বিজেপির অবস্থা দুর্বল। আর এই ফল প্রকাশের পর এর ইফেক্ট পরবর্তীকালে কি পড়তে চলেছে আজ সেই নিয়ে আলোচনা করব। নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এডিটর শঙ্খদীপ দাস রয়েছেন। তার থেকে জেনে নেব এর প্রভাব কি পড়তে চলেছে। দেখো প্রীতি, তুমি যেটা দিয়ে শুরু করেছিলে যে বিজেপি দুর্বল হয়ে গেছে বলে এটা বোঝা যাচ্ছে এই ফলাফলের পর, সেটা একদমই ঠিক। আমরা কি দেখছি যে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি সিট কমে গেছে, 18 থেকে 12-তে নেমে এসেছে। তার মানে কি বিজেপি দুর্বল হয়ে যাওয়ার একটা ইঙ্গিত ছিল। শুধু বাংলায় বিজেপি দুর্বল হচ্ছে এরকম নয়, সর্বভারতীয় স্তরেও বিজেপি দুর্বল হয়ে গেছে। কেন্দ্রে আর মোদী সরকার নয়, কেন্দ্রে এখন এনডিএ সরকার, মানে সেই সরকার হচ্ছে জোটের উপর নির্ভরশীল। আজকে যে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হলো সেটা পশ্চিমবঙ্গ হোক এবং সর্বভারতীয় স্তরেই হোক, সেটা দেখা যাচ্ছে যে তারই কন্টিনিউটি চলছে। মানে বিজেপির যে দুর্বল হয়ে পড়েছে তার একটা কন্টিনিউটি চলছে। পশ্চিমবঙ্গে যে 4টে আসনে ভোট হয়েছে, 4টে বিজেপি বিগ জিরো। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই 4টে সিটের মধ্যে বিজেপির কাছে 3টে সিট ছিল এবং বিজেপি সেটা কন্টিনিউয়াসলি জিতছিল 2021 থেকে। কিন্তু হলো কি, দেখো যে পোস্ট লোকসভা ইলেকশন যে মানুষ কিন্তু বিজেপিকে আর সেই ভরসার জায়গায় দেখলো না। এমনিতেও আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচনের ফলাফলে ইদানিংকালে শাসক দলই জেতে মোটামুটিভাবে। তো এখানে যে তৃণমূল লোকসভা থেকে বেটার রেজাল্ট করবে সেইটা একটা মোটামুটি ধারণা ছিল, কিন্তু তৃণমূলেরও অনেকে ভাবতে পারেননি যে 4-0 হয়ে যাবে, ঠিক আছে, এত ভালো ফলাফল হবে। তো বিজেপি যে এভিডেন্ট এবং ভিজিবলি যে পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে সেটা আজকে এই উপনির্বাচনের ফলাফলে পরিষ্কার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট নেক্সট। আমি এর আগেও বলেছি যে এই যে 29টা সিট তৃণমূল লোকসভা ভোটে জিতেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নিউ ফাউন্ড এনার্জি দিয়েছে। আজকে যে 4টে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি স্ট্রেনথেন করলো। কেন স্ট্রেনথেন করলো ওইটা আরেকবার বলছি যে এই যে 4-0 হবে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এক্সপেক্ট করেননি, কারণ যে ধরনের মার্জিন ছিল রায়গঞ্জ রানাঘাটে, তৃণমূলও ভেবেছিল যে 3-1 হতে পারে এরকম একটা রেজাল্ট, কিন্তু 4-0 একটা বিগ রেজাল্ট। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা নতুন একটা করে শক্তি দিল। একদমই। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কাজ হবে তাহলে? এক্স্যাক্টলি। এবারে দেখো যে 26-এর বিধানসভা ভোট আসছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইবেন যে দল এবং প্রশাসনকে গুছোতে। এই যে গুছোনো এবং সংস্কার করা এই আগ্রহ কিন্তু ওনার অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু ঘটনা কি ঘটছে যে গত 5-7 বছর 10 বছর ধরে আমরা যেটা দেখছি যে কেন্দ্রে যেহেতু বিজেপি শক্তিশালী এবং কন্টিনিউয়াস পশ্চিমবঙ্গে এই আজকে ইডি রেড, সিবিআই এর রেড, আয়কর রেড, মন্ত্রী গ্রেপ্তার, মন্ত্রীর বান্ধবী গ্রেপ্তার, টাকা উদ্ধার, হাইকোর্টের নানা রকম পর্যবেক্ষণ, এটা নিয়ে একটা নীতি পরিস্থিতি ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ সময় চলে গেছে এই ফায়ার ফাইটিং করতে গিয়ে। দুই, এই যে বিজেপি যে শক্তিশালী এবং কেন্দ্র এবং রাজ্যে যে বিজেপি শক্তিশালী ছিল, তো একটা সুযোগ তৃণমূলের মধ্যেও কেউ কেউ নিচ্ছিলেন, মানে একটা অ্যাপ্রিহেনশন ছিল এখানে চেঞ্জ করতে গেলে ও বুঝি বিজেপিতে চলে যাবে, উনি বুঝি অন্তর্ঘাত করবেন। তো এই যে শঙ্কাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মেজর চেঞ্জ, একটা ড্রাস্টিক রিশাফেল, এইগুলোতে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দেখো যে সেই অন্তরায়গুলো আর নেই কিন্তু। এবং আরো বড় কথা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের মধ্যেও অনেকে যোগাযোগ রাখছিলেন বিরোধীদের সঙ্গে বলে খবর। আমরা জানি যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি মিটিং করেছেন আমলাদের সঙ্গে, সেই মিটিংয়ে ক্লোজ ডোর মিটিং, সেই মিটিংয়ে উনি পরিষ্কার বলেছেন যে লোকসভা ভোটের সময় কোন কোন বিজেপি চিফ মিনিস্টার কোন কোন ডিএমএসপি কে ডাইরেক্টলি ফোন করতেন, আমার কাছে সব খবর আছে। তো কিন্তু খবর থাকলেও উনি কিছু করতে পারছিলেন না। উনি জানেন যে এই প্রশাসনের মধ্যে থেকেই কেউ না কেউ শুভেন্দু অধিকারীকে খবর দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী রোজ একটা করে গভর্নমেন্টের নোট, ফাইল নোটিং দেখিয়ে গভর্নমেন্টের ডিসিশনই বাইরে বার করে এনে টুইট করে কোয়েশ্চেন করছেন, কিন্তু উনি কিছু করতে পারছিলেন না। তো ফলে আজকের এই যে ফলাফল, এই ফলাফল শুধু তৃণমূল পার্টির মধ্যে নয়, এটা যে আমলা এবং পুলিশের কাছে একটা মেসেজ। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ তৈরি হয়ে গেল যে একটা মেজর রিশাফেল এবং একটা ড্রাস্টিক সংস্কার করার জন্য, রিফর্মের জন্য। এই যে দেখো, তুমি দেখবে যে লোকসভা ভোটের পরপরই উনি এই প্রশাসনিক বৈঠক করে তৃণমূলে অনেকেই বলছেন যে ও টাকা তুলছে, পুলিশের একাংশ খুব লোভী হয়ে গেছে, আমরাও কেউ টাকা তুলছেন। তার মানে কি, তার মানে উনি যেটা করছিলেন যে উনি শাসক, উনি বিরোধী, উনি অপোজিশনের স্পেসটাকে আরো ছোট করে দিয়েছিলেন। এই উপনির্বাচনের ফলাফলের পরে কি বিজেপি আরো হতাশ হলো, ফলে উনি আরো অ্যাগ্রেসিভলি করবেন কি এই অপোজিশনের স্পেসটাকে আরো সংকুচিত করে দেওয়ার চেষ্টা করবেন এবং নিজেই
সংস্কারের উদ্যোগী হবেন। সেক্ষেত্রে বিরোধীদের তো কথা বলারই জায়গা থাকবে না, কথা বলার জায়গা থাকবে না, এরকম কোনো পলিটিক্সে হয় না। বিরোধীরা অবশ্যই কথা বলবে, কিন্তু কি হচ্ছে একটা ডিমোরালাইজড ফোর্স, ঠিক আছে? মানে যে উজ্জীবিত বিজেপিকে আমরা লোকসভা ভোটের আগে দেখেছিলাম, সেই উজ্জীবিত বিজেপিকে দেখতে পাবে না। দেখো কিভাবে ড্রাস্টিক চেঞ্জ হয়। আমি মজা করেই বলছিলাম যে এই এখন আবহাওয়া অফিসের যে পূর্বানুমান আর পশ্চিমবঙ্গের রাজনীতির যে গতি প্রকৃতি একই রকম হয়ে গেছে। তুমি দেখো যে 3 মাস আগে, ঠিক লোকসভা ভোটের আগে কি আলোচনা ছিল, যে পশ্চিমবঙ্গে বিজেপি বুঝি 25, 26, 27খানা সিট পাবে, এবং তারপরে লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন অনিবার্য, হুড় করে লোকজন চলে যাবে বিজেপিতে এবং এই সরকার ভেঙে পড়বে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, চালাতে পারবে না। তুমি দেখো ড্রাস্টিক উল্টো ব্যাপার ঘটেছে। তো পলিটিক্সে ওরকম হয় না যে বিরোধীরা একেবারে থাকবে না, বিরোধীরা থাকবে, কিন্তু বিরোধীরা একটা ডিমোরালাইজড ফোর্স হিসেবে থাকবে। এবং এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছেন, যে উনি স্ট্রংলি ওনার যে চেঞ্জের পার্টির মধ্যে বা গভর্নমেন্টে যে চেঞ্জটাকে উনি ইমপ্লিমেন্ট করতে চান, সেটাকে উনি করতে পারবেন। কারণ কারো তো ট্যাফও করা ক্ষমতা নেই। কারণ এখন তো আর কেউ বলতে পারবে না যে আমাকে এই মন্ত্রক না দিলে আমি বিজেপিতে চলে যাব, বা আমাকে এই মন্ত্রক না দিলে আমি দেখে নেব, আমি বুঝে নেব। কারোর ট্যাফও করা ক্ষমতা নেই, কোনো আমলার নেই, কোনো তৃণমূলের কাউন্সিলর, নেতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাপতি, মন্ত্রী কারণ নেই। সবাই জানেন যে কার মুখের ছবি দেখে ভোটটা হয় এবং কে আমাদের জেতান, ঠিক আছে? এবং আমাদের আর যাওয়ার কোনো বিকল্প জায়গা আপাতত নেই। সুতরাং গুড বয় হয়ে থাকো। এখন এইটা একটা, আবারও বলছি, একটা মেজর অপরচুনিটি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সুচারুভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটাই হচ্ছে এখন দেখা। যতদূর আমাদের কাছে খবর, যে 21শে জুলাইয়ের আগে একটা ছোট রদবদল হতে পারে, আবার একটা রদবদল হবে এই মিড অগাস্টের আগে। মানে এই সবটাই মিলিয়ে একটা 1 মাসের একটা টেনিওর, তার মাঝখানে এই চেঞ্জেসগুলো হয়ে যাবে। দাদা, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলটা কি হবে তাহলে? দেখো এখানে একটা জিনিস তৃণমূলের মধ্যে মজার ঘটনা বারবার ফিরে আসে, সেটা এবারও এসেছে। অনেকেই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি সবটা কন্ট্রোল করবেন এবার, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলটা আগের তুলনায় ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বলছি এরকম কিছুই হবে না। ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন, উনি ফিরে আসবেন, এবং এই যে চেঞ্জ তৃণমূলের দলে এবং সরকারে, এই যে চেঞ্জটা হবে, এটা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে আলোচনা করেই হবে। অভিষেককে কনফিডেন্সে রেখেই সবটা হবে। দেখো অভিষেকের অনেক কিছু বক্তব্য আছে, সবটা যে এর আগেও ইমপ্লিমেন্ট হয়েছে তা নয়। অভিষেক বলেছিলেন যে 1 ব্যক্তি 1 পদ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 70ঊর্ধ্বদের লোকসভার টিকিট দেওয়া হবে না, কিন্তু তারপরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়রা টিকিট পেয়েছেন। তো পার্টির মধ্যে যখন পার্টি বড় হয় তখন মতান্তর হতে পারে, কিন্তু মতান্তরটা মানে এরকমই নয় যে মনান্তর হয়ে গেছে। ঠিক আছে, এইবারও যে চেঞ্জেসটা হবে সেটা আমার মনে হয় যে অভিষেকেরকে কনফিডেন্সে নিয়েই চেঞ্জটা হবে। সেখানে অভিষেকের 2টো পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারেন, 2টো পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় নাও মানতে পারেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হয়তো এমন কিছু প্রস্তাব দিলেন, অভিষেকের কথা শুনে বললেন না এটাকে তাহলে ঠিক আছে তুই যা বলছিস সেটাই করা হোক। তো এইটা আলোচনার মাধ্যমেই হবে, এমন নয় যে অভিষেক লেফট আউট হয়ে গেছেন। অভিষেক কিছুদিনের জন্য একটা বিরাম নিয়েছেন, হতে পারে কিছু মতান্তরের কারণেও একটু সাময়িক দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এটা সাময়িক, এটা চিরস্থায়ী নয়। ঠিক আছে, কারণ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুতরাং পার্টিকে উনি স্ট্রেনথেন করার চেষ্টা করবেন, গভর্নমেন্টকে স্ট্রেনথেন করার চেষ্টা করবেন, এবং সেটা অভিষেককে কনফিডেন্সে নিয়েই হবে। একদমই। এই উপনির্বাচনের ফল প্রকাশের পর বাংলার রাজনীতিতে কতটা পরিবর্তন ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।